2025 আইপিএলে কলকাতা দলের মেন্টর কে হতে পারে সেটা বিস্তারিত বলবো, এবং ক্রিকেটের আরও কিছু খেলার সব আপডেট দেবো আর কি। আইপিএলের আরও সব আপডেট দেব। ফার্স্টেই বলছি যে কলকাতা দলের শোনা যাচ্ছে মেন্টর হতে পারে ইয়ন মর্গান অথবা জ্যাক কালিস অথবা ইরফান পাঠান। এদের তিনজনের মধ্যে কেউ হয়তো কলকাতার মেন্টর হতে চলেছে। কয়েকদিন আগেই কিন্তু ভারতের কোচ হয়েছে গৌতম গম্ভীর, এই জন্য কিন্তু গৌতম গম্ভীর ক্রিকেটের হয়ে কোচিং করাতে পারবে না, এই জন্য কিন্তু অন্য কাউকে খুঁজছে কলকাতা নাইট রাইডার্স। এরপরে নিলাম সম্পর্কিত খবর জানা যাবে, কজন প্লেয়ার রিটেন করা যাবে, কতজন প্লেয়ার ধরে রাখা যাবে, এগুলো সব পরে জানা যাবে। এগুলো সব পরে জানিয়ে দেবো যখন জানতে পারবো। এগুলো জানা গেলে তখন বোঝা যাবে যে এইগুলো জানতে পারলে বোঝা যাবে যে কোন কোন প্লেয়ারকে ধরে রাখা যাবে বা কী হতে চলেছে, সেগুলো সব পরে বোঝা যাবে। তবে এখন ধরে নেওয়া হচ্ছে যে ইরফান পাঠান নাকি হতে পারে কলকাতার মেন্টর, অথবা ইয়ন মর্গানও হতে পারে। এদের মধ্যে কেউ হয়তো হবে। এবার কে হলে কলকাতার মেন্টর হলে তোমরা খুশি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রোহিত শর্মা শোনা যাচ্ছে নাকি মুম্বাই নিয়ে ছাড়ছে না। আর রাহুলের ব্যাপারটা শোনা যাচ্ছে যে রাহুল এখনও বলেনি যে সে লখনৌতেই থাকবে, শুধু সঞ্জীব গোয়েঙ্কা বলেছে যে রাহুলকে আমরা ছাড়ছি না। এবার রাহুল যদি মনে করে যে না, আমি লখনৌ দলে থাকবো না, আমি অন্য দলের হয়ে খেলতে চাই, আমি নিলামে উঠবো, মূল কথা আমি লখনৌতে থাকবো না, সে তাই করতে পারে। এখন রাহুল কী করে সেটাই দেখতে চাই। রাহুল যেখানে অপমান তাকে যেখানে অপমান করা হচ্ছে সেখানেই থাকবে নাকি অন্য দলের হয়ে খেলবে, সেটা পুরোটাই নির্ভর করছে রাহুলের ওপর আর কি। রাহুল এখন কি করবে, ওই দলে থাকবে নাকি অন্য দলে যাবে, এটা সম্পূর্ণ রাহুলের ব্যাপার। তবে রাহুলের অনেক ফ্যানরা চায় লখনৌতেই থাকুক, আবার অনেক ফ্যানরা চায় যে আরসিবির হয়ে খেলুক অথবা অন্য দলের হয়ে খেলুক, ওই দলে খেলার দরকার নেই। রোহিত শর্মার অনেক ফ্যানরাও চায় মুম্বাইতে আর খেলার দরকার নেই, রোহিত শর্মা অন্য দলের হয়ে খেলুক। কিন্তু রোহিত শর্মা হয়তো শেষ অবধি সব মিটিয়ে নিয়ে হয়তো খেলতে পারে। আর ওইদিকে কে ক্যাপ্টেন হতে পারে, ওই মুম্বাইয়ের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবী হতে পারে, এটাই শোনা যাচ্ছে। জসপ্রীত বুমরাহ সম্ভাবনা রয়েছে হওয়ার, জসপ্রীত বুমরাহ হতে পারে, হয় জসপ্রীত বুমরাহ হবে, না হয় সূর্যকুমার যাদব হবে। হার্দিক পান্ডিয়া অধিনায়ক থাকবে না, এইটুকু শিওর, আমি ড্যাম শিওর এইটুকু, এবং এটা আমি না, অনেকেই হয়তো শিওর এটাই হতে চলেছে। তো দেখা যাক কী হয়। হ্যাঁ, এইগুলোই আপডেট পাওয়া যাচ্ছে খেলার। আর দিল্লি ক্যাপিটাল যেরকম অভিষেক পোরেলকে বাংলার প্লেয়ারকে সুযোগ দিয়েছিল, কলকাতাও কিন্তু 2025 আইপিএলে হয়তো বাংলার প্লেয়ারদের সুযোগ দিতে চলেছে। তারা নিজেরাই বলেছিল যে আমরা এবার বাংলার প্লেয়ারদের তুলে আনবো। কলকাতার পেসার হর্ষিত রানা, বৈভব অরোরা, এরা তো নিলামে উঠবেই। নিলামে ওঠার পর এদের যদি নাও পায় কোনো কারণে, এদের বাইরেও অনেক ভালো পেসার থাকবে, তাদেরকে তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। চেতন সাকারিয়া যেমন আগের বছরে একটা ম্যাচ খেলারও সুযোগ পায়নি, সে কিন্তু খুব একটা খারাপ বোলার না, সে ইয়র্কার করতে পারে না, বা স্লোয়ার বলের ওপরে বেশি নির্ভরশীল চেতন সাকারিয়া। তবে অতটা ডেথ বোলিংটা চলে না, প্রথম দিকে হয়তো একটু ভালো করতে পারবে, পরের দিকে একটু মার খেয়ে যেতে পারে, এটাই এখনও পর্যন্ত সেরকম কোয়ালিটি হয়নি। হর্ষিত রানার ওপর ভরসা করা যায় যে না, মার খেলে অন্তত উইকেট নিতে পারবে। মারও খেয়েছে হর্ষিত রানা, যে মার খায়নি তা না, মারও খেয়েছে, বাট উইকেট নিয়েছে। বৈভব অরোরা একটু কম মার খায়। বৈভব অরোরা আর হর্ষিত রানার মধ্যে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হর্ষিত রানা পুরো স্লোয়ার বোলিংয়ের ওপর নির্ভর করে, পুরো স্লোয়ার ছাড়া তারাতে আর কোনো ভ্যারিয়েশন নেই। আর ইয়র্কারও প্রয়োজনে দিতে পারে, বৈভব অরোরা ইয়র্কারটা কম দেয়, বাট ওই সুইং করানোর চেষ্টা করে, গতি দিয়ে বল করে বৈভব অরোরা। তবে আগে যা মাভি ছিল, কমলেশ নাগারকরি ছিল, তাদের থেকে বেটার। আর ওইদিকে সব দলের এরকম পেসার কিন্তু রয়েছে। দিল্লি দলে যেমন মুকেশ কুমার রয়েছে, খালিল আহমেদ রয়েছে। খালিল আহমেদ তো অনেক বয়স্ক পেসার, তারপরে খুব একটা ইয়ং বয়সের না। আর সানরাইজার্স হায়দ্রাবাদে টি নটরাজন, ভুবনেশ্বর কুমার রয়েছে। তারপরে চেন্নাইতে যেমন সিমারজিৎ সিং ছিল, মুকেশ চৌধুরী ছিল, অনেক প্রেসার ছিল, কিন্তু তুষার দেশপান্ডে ছিল। তুষার দেশপান্ডেকে আবার চেন্নাই নিতে চাইবে। পুরনো যারা এরকম পেসাররা ভালো করেছে তাদেরকে সবাইকে নিতে চাইবে তাদের দলগুলো, কিন্তু সবাইকে পায় নাকি নিলামে, এটাই দেখতে হবে। হয়তো নিলাম থেকে পেলো না, কেন অন্যান্য দলও নিতে চাইবে, অন্যান্য দলে যাদের পেসার ভালো নেই, যেমন আরসিবি, যেমন আকাশদীপ আর বিজয় কুমার অতটা ভালো কিন্তু পেসার না, মার খাওয়া বোলার। এবার
সে যদি নিলামে ওঠে তাকে অনেকেই নিতে চাইবে না, সেখান থেকে হয়তো আরসিবিকে একটা নিল বোলার, হয়তো দুজনের মধ্যে একজনকে নিল যাকে বেটার মনে করলো, আর আরেকজন অন্য কোনো দলের কোনো প্লেয়ার হলো, আর আরসিবির একটা প্লেয়ারই আনসোল্ড হয়ে গেল, এরকমই হবে। মানে কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, মানে এই যে কলকাতাতে মানে ধরুন এই যে ভৈভব আরোরা রয়েছে, হর্ষিত রানা রয়েছে, ভৈভব আরোরাকে তারা নেওয়ার প্রয়োজন মনে করলো না, যে না আমরা ভৈভব আরোরাকে নেব না, আমরা হর্ষিত রানাকে একটা প্লেয়ারকে তুলে নিচ্ছি, আর অন্য দলের যে পেসার রয়েছে ভালো কোনো পেসার অন্য একটা পেসারকে তুলে আনছি, আমি ভৈভব আরোরার থেকে বেটার কাউকে আনছি, সেটা করতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদ যেমন করেছিল, ভুবনেশ্বর কুমার, টি নাটরাজন দুজনকে ছেড়ে দিয়েছিল, আবার দুজনকে কিন্তু নিলামে তুলে নিয়েছিল, সেই বিষয়টা আলাদা সম্পূর্ণ, সেই দুজনকে তুলে নিয়েছিল সেইটা কিন্তু আলাদা। এটাই মানে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে কি বলতে চাইছি আমি। মানে আবার অনেক সময় কি হয়, একদম আমাদের পেসার নেই, আমরা অন্য দলের পেসারদের ভালো পেসারদেরই আমরা নিয়ে নেবো কিনে, এরকমও করে, অনেক রকম ব্যাপার আছে। এই যে কুলদীপ সেন যে বোলারটা রাজস্থান রয়েলসের, কুলদীপ সেন, ওইদিকে আভেশ খান, তারপরে আর কে, আরেকটা পেসার রয়েছে মনে পড়ছে না, তারপরে লখনৌ সুপার জায়ান্টসের যুজবের সিং, ইয়াশ ঠাকুর, এইসব প্লেয়ারদের আর কেউ নেবে? লখনৌ নেবে নাকি সন্দেহ, অন্যান্য দলও রিটেন করে নাকি সন্দেহ, দুজনই ফালতু একদম। মানে ইয়াশ ঠাকুরও ফালতু, যুজবের সিংও ফালতু। মায়াঙ্ক যাদব ওটা বেটার, মায়াঙ্ক যাদবকে হয়তো নিলামে ছাড়বে, মায়াঙ্ক যাদবকে লখনৌ ছাড়া অন্যান্য দল নিতে পারে, গতি রয়েছে, ওই প্লেয়ারকেও নিতে পারে। ওমরান মালিকও আনসোল্ড থাকবে, এটাও হতে পারে না, ওমরান মালিকও কোনো দল পেয়ে যাবে, কোনো একটা ভালো দলে গেলে, মানে তার গতিটাই রয়েছে, তার মানে লাইন লেন্থ ভালো না, এটাই হলো সমস্যা। ওমরান মালিকের যদি লাইন লেন্থটা ভালো হতো, ওমরান মালিক একটা বড় বোলার হতে পারতো, মানে তার লাইন লেন্থটাই খারাপ, তো মানে ও ধরে বল ছুঁড়ে মারা বলে না গতি দিয়ে, সেরকম ধরে আর কি বল ছুঁড়ে মেরে দেয় ওমরান মালিক, এটাই সমস্যা। মানে যদি একটু গতিটা, মানে গতির সাথে সাথে যদি একটু লাইন লেন্থটা ভালো করতো তাহলে সেটা ভালো হতে পারতো, মানে লাইন লেন্থটাই ভালো না, ওটাই মুশকিল। আর এইবার যেহেতু মেগা নিলাম হতে চলেছে, অনেক প্লেয়ারকে ছাড়তে পারছিল না, মানে অনেক প্লেয়ারকে ধরে রাখছিল, খেলাচ্ছিল না, ওইদিকে ধরে রাখছিল, এবার সেই সব প্লেয়ারকে ছেড়ে দেবে। যেমন ওয়ার্নারকে খেলাচ্ছিল না, বসিয়ে রাখছিল, তার আগে সানরাইজার্স হায়দ্রাবাদ বসিয়ে রাখছিল, দিল্লি কেনার পর দিল্লির হয়ে খেলেছে, পরে দিল্লি কিন্তু বসিয়ে রাখছিল, বসিয়ে রেখে সেই ওকে কখনো ওপেন করা ছিল, কখনো অভিষেক পোরেলকে ওপেন করা ছিল, কখনো পৃথ্বী শাওকে একটা দুটো ম্যাচে ওপেন করিয়েছে। পৃথ্বী শাও, ওয়ার্নার দুজনকেই ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। এবার দিল্লি ক্যাপিটালস আর হয়তো কিনবে না ছেড়ে যখন দিচ্ছে, মানে অনেকটা কুলদীপ যাদবের মতো হয়েছে, মানে ভাবছে যে তারা আমাদের ছেড়ে দিলে ভালো হবে, যে আমরা তো অন্য দলে গেলে সুযোগ পাবো। কুলদীপ যাদব যেমন কলকাতায় ছিল, একটা ম্যাচেও সুযোগ পেত না, মানে সেরকম পারফরমেন্সও করতে পারিনি। ওর থেকে আমার মনে হয় কুলদীপ যাদবের থেকে বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, উইকেট তুলেছে, রানও মোটামুটি কম দিয়েছে, জিতিয়েছে ম্যাচ, মানে কুলদীপের থেকে ভালো করেছে। কুলদীপ হয়তো ইন্ডিয়ার হয়ে ভালো করেছে, বাট কেকেআরের হয়ে সেরকমভাবে ভালো করতে পারেনি, ব্যাটিংও করতে পারেনি, বোলিংও খুব একটা ভালো করতে পারেনি। হ্যাঁ, কিছু ম্যাচে দুই একটা ম্যাচে একটু করেছে, রান কম দিয়েছে। তারপরের থেকে যেন 2019 সালে তো প্রচণ্ড মার খেয়ে যাচ্ছিলো যখন দীনেশ কার্তিক ক্যাপ্টেন ছিল। তারপর দীনেশ কার্তিক নিজেও বলেছিল কুলদীপ যাদব এখন যেরকম বল করে তখন সেরকম করছিল না, যার কারণে আমার তার সাথে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল তার বিরুদ্ধে, এবং তাকে টিম থেকে বাদ দিতে হয়েছিল, আমার কিছু করার ছিল না। আর 2019 সালে তো মানে কেকেআর দলে পুরো দ্বন্দ্ব দেখা গিয়েছিল, কেকেআর দলে 2022 সালে সিএসকে দলে, 2019 সালে কেকেআর দলে প্রচণ্ড দ্বন্দ্ব, মানে দীনেশ কার্তিকের ক্যাপ্টেন্সির সাথে রাসেলের সেটা পছন্দ হচ্ছিল না, রাসেলের সাথে দীনেশ কার্তিকের ঝামেলা হয়েছিল। তারপর অন্যান্য গণ্ডগোল হয়েছিল। 2022 সালে জাদেজাকে তখন ক্যাপ্টেন্সি দেওয়া হলো, তারপর পরপর হারছিল চেন্নাই, তারপরে সেইটা নিয়েও গণ্ডগোল শুরু হয়েছিল। এরকম প্রতি বছরই হয়, আগের বছর মুম্বাই ইন্ডিয়ান্সে ঝামেলা তৈরি হয়েছিল, প্রতি বছরই কোনো না কোনো দলে একটা ঝামেলা তৈরি হয়, ভালো না খেলতে পারলে ঝামেলা হবেই, সমালোচনা হবেই, সেটা ক্যাপ্টেন হোক বা প্লেয়ার হোক যেই হোক না কেন, মানে সমালোচনা হবেই। এবার তুমি খেলছো, তুমি যদি পারফরমেন্স না করতে পারো তাহলে তো আমার সমস্যা, তাহলে তো তোমার ট্রল হতেই হবে। আর রোহিত শর্মা, কেএল রাহুল এদেরকে দলে নেওয়ার জন্য অনেক দল অনেক কোটি টাকা খরচাও করতে পারে বলে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে নিতে পারবে না, কারণ তারা যদি পুরনো দলে থাকে তাদেরকে নেবে কী করে, সেক্ষেত্রে নিতেই পারবে না, এটাই হলো ব্যাপার। এবার মানে আরেকটা কথা হলো কি, আরেকটা কথা, অক্সার প্যাটেল
অক্সার প্যাটেল কিন্তু একজন ভালো অলরাউন্ডার, একজন এই যে দিল্লির কি সুন্দর একটা অলরাউন্ডার তৈরি করেছে সুযোগ দিয়ে দিয়ে। অনেক প্লেয়ারের মানে অনেক টিম এরকমও রয়েছে প্লেয়ারদের সুযোগ দিয়ে ভালো প্লেয়ার তৈরি করেছে, এরকম হয়েছে। আবার অনেক প্লেয়ারদের সুযোগ দিয়েছে, বাট প্লেয়ারটা সেরা প্লেয়ার সেরকম লেভেলের প্লেয়ার হতে পারেনি, সুযোগ অনেক পেয়েছে বাট সেরকম পারফরমেন্স করতে পারেনি। এই ক্রিস্টিয়ানসটা মুম্বাই ইন্ডিয়ান্সও ছিল, তখন সেরকম একটা সুযোগ পেত না, দিল্লি তাকে সুযোগ দিয়েছিল, দিল্লির হয়ে মোটামুটি পারফরমেন্স করেছিল। জ্যাক ফ্রেশার ম্যাকগ্রো ভালোই পারফরমেন্স করেছিল। আর আইপিএলে পাটা উইকেট হয় তো এখানে তো ভালো পারফরমেন্স করাই যায়। এবার সব থেকে আরব আমিরাতে যে পিচগুলো হয় ওগুলো একটু টাফ উইকেট, যেমন 2020 সালে হয়েছিল, ওখানে রান করাই মুশকিল, ওখানে সবাই রান করতে পারে না, ওইখানে মানে রান করার একটু হলেও মুশকিল হয়ে যায়। ইন্ডিয়ার পিচে রান করা সহজ, কেন টি20তে পাটা উইকেট হয়, ওখানকার উইকেটটা একটু টাফ হয়ে যায়, স্পিন সহায়ক উইকেট হয়, স্পিনাররা সাহায্য পায়, খুব একটু মুশকিলজনক পিচ। ইংল্যান্ডের পিচও টি20তে ভালো বানায়, সাউথ আফ্রিকার পিচে ব্যাটিং উইকেট বানায়, শুধু বাংলাদেশের পিচটা একটু কঠিন উইকেট হয়, শ্রীলঙ্কার পিচটা কঠিন উইকেট হয়, ভারতের পিচটাও কঠিন হয় না। এই দুটো তিনটে জায়গার পিচটা একটু অন্যরকম হয়। আরব আমিরাতে একটু স্লো পিচ হয়, মানে একটু সুইং মাঝে মাঝে হয় প্রথম দিকে, পরের দিকে সুইং হয় না, পরে এত স্পিন করে বল খেলা মুশকিল হয়ে যায়, যে কোনটা লেগ ব্রেক কোনটা গুগলি এগুলো খেলা মুশকিল হয়ে যায়। আর রাশিদ খানকে তো ওই জায়গায় গুজরাট রাখতে চলেছে, রাশিদ খানকে আর শুভমান গিলকে অধিনায়ক হিসেবে চাইবে 2025 আইপিএলে গুজরাট টাইটান্স। তবে যদি রোহিত শর্মা KL রাহুলকে ছাড়া এদের মধ্যে কাউকে হয়তো গুজরাট নিতেও পারে। আর গুজরাট যদি তার পিছনে পড়ে তার দাম কীরকম উঠতে পারে সেটা আমরা 2024 আইপিএলে দেখেছিলাম, যে কীভাবে মিচেল স্টার্কের দাম 24 কোটি টাকা উঠে গেছিলো। সেই জন্য রোহিত শর্মা KL রাহুল উঠলে ওরকম রেকর্ড হতেও পারে আবার 2025 আইপিএলে। হ্যাঁ, হয়তো অত হবে না, বাট অনেকটাই বেশি হতে পারে। আর আরেকটা কথা বলে দিই, ঈশান কিষানকে কম টাকায় কিন্তু রিটেন করে নেবে মুম্বাই, মানে ছাড়ার সাথে সাথে কম টাকায় কিনে নেবে নিলাম থেকে। তার কারণ 15 কোটি টাকার কখনোই প্লেয়ার না ঈশান কিষান, সে বড় জোর হলে 4-5 কোটি টাকার প্লেয়ার, এই হলো ব্যাপার, মানে তার বেশি না। ঈশান কিষান অত তো টি20তে ভালো না, মোটামুটি। একসময় তো এই ঈশান কিষানই গুজরাট লায়ন্সের হয়ে খেলতো। আর অনেকে আরসিবির অধিনায়কের কথা বলছে, আরসিবির অধিনায়ক কে হতে পারে, আরসিবির অধিনায়ক কে হতে পারে এটা বোঝা যাচ্ছে না। ফাফ ডু প্লেসি থাকবে না এইটুকু শিওর। এবার রাজত পাতিদার অনেকে বলছে হবে, অনেকে বলছে বিরাট কোহলি হবে, অনেকে বলছে KL রাহুল হবে। এবার কে হবে এটা বলা সম্ভব হচ্ছে না, বাট পরে সেটা জানা যাবে যে কে হতে পারে। যা জানা যাবে সবই কিন্তু বিস্তারিত ভিডিওতে জানিয়ে দেবো। কে ক্যাপ্টেন হতে পারে তখনই কিন্তু বলবো পরে, যে রাজত পাতিদার ক্যাপ্টেন হবে নাকি বিরাট কোহলি ক্যাপ্টেন হবে নাকি অন্য কোনো প্লেয়ার ক্যাপ্টেন হবে। তবে ম্যাক্সওয়েলকে ছাড়বে আরসিবি, এইটুকু আমি শিওর, মানে এইটুকু শিওর কি এইটুকু সবাই জেনেই গেছে যে ম্যাক্সওয়েলকে ছাড়ছে আরসিবি। আর অনেকে বলছে যে উইল জ্যাক্স ওই প্লেয়ারটাকে নাকি রিটেন করবে, তবে আমার মনে হয় না অনেক বেশি টাকা দিয়ে রিটেন করবে বলে, হয়তো নিলাম থেকে নিয়ে নিতে পারে। উইল জ্যাক্স ভালোই তো খেলেছিল, উইল জ্যাক্স তো বসেই ছিল, সুযোগই দিচ্ছিল না, অনেক পরে সুযোগ দিয়েছিল। আর আরসিবি যেটা প্রধান লক্ষ্য আছে 2025 আইপিএলে, প্রথমেই ভালো বোলার কেনা আর ভালো স্পিনার কেনা, মানে বোলার ভালো কিনতে হবে, ব্যাটসম্যান তারপর ঠিক হয়ে যাবে। ব্যাট তাও টেনে টুনে হয়তো আরসিবি ভালো করে, বোলিংটার জন্য প্রতিবার মার খায়। ব্যাটিংটা মোটামুটি করলেও যদি বোলিংটা ভালো হয় না, জেতা যায় অনেক সময়। এবার শুধু বিরাট কোহলির ওপর ভরসাটা একটু কম রাখুক তাহলেই হবে, মানে বিরাট কোহলি ম্যাচ জেতাবে এইটা যতদিন রাখবে আরসিবি ততদিন ভালো খেলতে পারবে না। তো ওই জন্যই তো কাপ পায় না, মানে বিরাট আমাদের সব ম্যাচ জেতাবে এটাই আর কি আশা করে থাকে বিরাট কোহলির সমর্থকরা, আরসিবির ফ্যানরা। আর আরসিবির ফ্যান বলতে সবই বিরাট কোহলির ফ্যান বেশিরভাগই, মানে আরসিবির জন্য, মানে আরসিবিকে সাপোর্টই করে বিরাট কোহলির জন্য। সেই জন্য মানে ভালো স্পিনার কিনতে হবে। চাহালকে যখন ছাড়লো, ওয়ানেন্দু হাসারাঙ্গা কিনেছিল, ঠিক আছে, তাহলে তোমরা ওয়ানেন্দু হাসারাঙ্গাকে যখন ছেড়েছো একটা সেরকম লেভেলের একটা স্পিনার কেনো। তোমরা সেরকম লেভেলের স্পিনার না কিনে কাকে কিনলে, কান শর্মা, তারপর স্বপ্নিল সিং, যারা একেবারে অত কোয়ালিটি নেই সেই সব প্লেয়ার, তারপর ওই জন্যই ভালো করতে পারলো না। অন্যান্য দল কিন্তু একটা মুম্বাইও সেই ভুল করেছিল, কোনো ভালো লেগ স্পিনার কেনেনি, তাও ওদের কাছে তাও বলা যায় যে পীযুষ চাওলা ছিল। পীযুষ চাওলা কেকারের হয়ে খেলেছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা আলাদা বিষয়। সব দলের একটা করে ভালো স্পিনার আছে, ওই দলের নেই। তোমরা লেগ স্পিনার নেই, তোমরা চায়নাম্যান বোলার কেনো, সেটাও নেই তাদের দলে। ওই জন্যই তো সমস্যায় পড়েছিল আরসিবি। একসময় তো শামসি আরসিবির হয়ে খেলেছিল, আরসিবির হয়ে আইপিএলে বোধহয় খেলেছিল। শামসি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল, বাট অত প্রভাব ফেলতে পারেনি সেইভাবে।
সিবির এমন কাউকে অধিনায়ক করতে হবে যে যাকে 3-4 বছর রিটেন করা যায় এবং সে একজন ভালো প্লেয়ার প্লাস ক্যাপ্টেন্সিটাও করতে পারে, এরকম প্লেয়ার মানে যদি নিলাম থেকে কিনতে পারে সেটা ভালো হয়। এবার বিদেশি না হয়, সেটা যদি দেশি প্লেয়ার হয় তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে। এবার দেশি প্লেয়ারও করা যেতে পারে, বাট ওর থেকে মনে হয় ইন্ডিয়ান প্লেয়ার বা সব থেকে ভালো হতো KL রাহুলকে তুলে রিটেন করে নিতে, মানে কিনে নিলে ভালো হতো, বা রোহিতকে কিনে নিলে ভালো হতো, মানে হেভি হতো, সেটা RCBর জন্য খুব ভালো হতো। রোহিত শর্মার একটা জিনিস, এটা বয়সের একটা ফ্যাক্টর থাকছে, সেটা একটা ঠিক, বাট KL রাহুলের ক্ষেত্রে সেটা কিন্তু ছিল না। KL রাহুল যদি শেষ অবধি বলে যে আমি লখনৌর হয়ে খেলবো না, আমি নিলামে উঠতে যাই, সেক্ষেত্রে নিলামে উঠবে, সেক্ষেত্রে RCB যদি বেশি টাকা দিয়েও কেনে আমি মনে করি যে ঠিক হবে। আর বিরাট কোহলিকে আবার পুনরায় অধিনায়ক করবে, এটা অনেকে RCBর ফ্যানরা খুশি হবে, বাট আবার পুনরায় অধিনায়ক 3 বছর অধিনায়কত্ব করবে, করতে পারে, বাট তার খেলায় আবার প্রভাব পড়বে না, তো এটাই সমস্যা। আর সে যখন অধিনায়ক ছিল সে ট্রফি জেতাতে পারছিল না, ম্যাচ হেরে যাচ্ছিল বলেই সে কিন্তু ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছিল। অনেকে বলতো অপয়া ক্যাপ্টেন, অনেকে তাকে ট্রল করতো, তারপর তো নিয়েছিল মানে ফাফ ডু প্লেসিকে কিনে ক্যাপ্টেন করে দিল, তারপরও সে একই, তারপর RCBর ভাগ্যে মানে কিছুই হলো, তাও কাপ জুটলো না, মানে শুধুমাত্র বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে যে জিততে পারেনি তা না, এর আগে অনিল কুম্বলের ক্যাপ্টেন্সিতে একই হয়েছিল। মানে RCB দলটাই এমন, মানে কাপই মানে কাপ আর কি কপালে নেই আর কি, ভাগ্যে নেই, এটাই মূল সমস্যা, এটাই ফ্যাক্ট, পরিষ্কার কথা। এটা অনেকে মেনে নিতে চায় না, কিন্তু এটাই আসল সত্যি, যে এটাই ফ্যাক্ট যে তাদের ভাগ্যে কাপ নেই।